আসসালামু আলাইকুম। আজকে এক্সপ্লেইন করব 2024-এ রিলিজ হওয়া সাউথ ইন্ডিয়ান তেলুগু হরর মুভি, যেখানে রয়েছে হরর, সাসপেন্স এবং এক অসাধারণ লাভ স্টোরি। আরও রয়েছে এমন এক রহস্যময় গ্রাম যেখানে গেলে কেউ আর ফিরে আসতে পারে না। এমনই অসংখ্য টুইস্টে ভরা মুভিটির নাম হলো ওরুপেরু ভেরাপ্পোনা। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভিটি। তার আগে চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। তো মুভিটি শুরু হয় ভৈরবকোনা নামের একটি গ্রামকে দেখিয়ে, যেখানে আজব রকমের সাজ সেজে কিছু লোকজন নাচ গান করছিল। সেই উৎসব থেকে একটি লোক পালিয়ে গ্রাম থেকে বের হওয়ার চেষ্টা করলে কিছু কালো কাপড় পরা লোক তাকে টেনে নিয়ে যায়। এখানে এক বৃদ্ধ মহিলাকে দেখানো হয় যার নাম ছিল পেদাম্মা, যিনি ছিলেন এই গ্রামের প্রধান। পেদাম্মা সেই লোকটিকে বলেন একবার যে এই গ্রামে আসে সে আর কখনো এখান থেকে ফিরে যেতে পারে না। এরপরে তারা লোকটিকে এক জায়গায় শিকল দিয়ে বেঁধে দেয় এবং কিছুক্ষণ পরে কিছু অদৃশ্য শক্তি লোকটাকে মেরে ফেলে। পরবর্তী দৃশ্যে একটি পুলিশ স্টেশনে দেখানো হয়, যেখানে ইন্সপেক্টর রাঙ্গারাওকে একটি মেয়ে ফোন করে এবং ফোনের ওপাশ থেকে বলে ওঠে, স্যার, আমি শ্রীকৃষ্ণপুরম থেকে বলছি, আজ আমার বিয়ে। এখানে একটা চোর গহনা চুরি করতে এসে ধরা পড়েছে এবং সে নিজেকে একটা রুমের মধ্যে বন্ধ করে রেখেছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন এখানে চলে আসেন, না হলে আমার বাড়ির লোকেরা তাকে মেরে ফেলবে। অন্যদিকে দেখা যায় গ্রামের লোকেরা চোরের ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে, আবার কেউ কেউ ঘরের চাল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। চোরটাও ছিল প্রচুর চালাক। সে সব গহনাগুলো পরে নিয়ে গায়ে জ্যাকেট পরে নেয় এবং জ্যাকেটে আগুন ধরিয়ে ঘর থেকে দৌড়ে বের হতে থাকে। আগুন দেখে সবাই দূরে সরে যেতে লাগে। এই সুযোগে চোরটি সেখান থেকে পালাতে সক্ষম হয়। বলে রাখি, এই চোরটা হলো এই মুভির মেইন লিড ক্যারেক্টার, যার নাম হলো বাসভা। আগে থেকে প্ল্যান করে সেখানে রাখা বাইক নিয়ে সে গ্রাম থেকে বেরিয়ে যেতে থাকে। তখন রাস্তায় পুলিশের গাড়িতে থাকা ইন্সপেক্টর রাঙ্গারাও ও কনস্টেবল বাসভাকে দেখে, কিন্তু এই বিষয়ে গুরুত্ব না দিয়ে তারা দ্রুত গ্রামের দিকে যেতে থাকে। সেখানে যাওয়ার পর তারা জানতে পারে চোর সেখান থেকে পালিয়ে গেছে। তখন তারা বুঝতে পারে বাইকে যাওয়া ছেলেটাই চোর এবং তাকে ধরার জন্য সমস্ত পুলিশ চেক পয়েন্টে বিষয়টা জানিয়ে দেয় রাঙ্গারাও। অন্যদিকে বাসবার বন্ধু জন রাস্তায় গাড়ি নিয়ে হাজির হয়। সমস্ত গহনা ব্যাগে ভরে গাড়িটি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। সে সময় ফোন বেজে ওঠে। ফোন তুললে ওপাশ থেকে একজন বলে ওঠে, একটা কাজ আছে, কাজটি করলে 50,000 টাকা পাবি। বাসবা বলে, ব্যস্ত আছি। লোকটি তাকে উপদেশ দিতে শুরু করে, মুভ অন করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলতে থাকে। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বাসবা সিনেমায় অটো স্ট্যান্ড করছিল। স্টান্ট শেষে ডিরেক্টর অটো রেখে আসতে বললে বাসবা অটো রাখতে যাওয়ার সময় রাস্তায় একটা মেয়ে অটোতে উঠে পড়ে এবং বলে, ওরা আমার ব্যাগ চুরি করে নিয়েছে, ওদের পিছু করো। মেয়েটি হলো মুভির ফিমেল লিড, যার নাম হলো ভূমি। ভূমিকে দেখা মাত্রই বাসবা তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। শেষমেশ অনেক দৌড়ঝাঁপের পর বাসবা চোরটিকে ধরতেই যাবে, তখন চোরটি ব্যাগের ভেতরে কিছু একটা দেখে ভয় পায় এবং সেখানে ব্যাগটি রেখে পালিয়ে যায়। বাসবা ব্যাগের ভেতরে দেখতে এগিয়ে যায় এবং সেও ব্যাগের ভেতরটা দেখে চমকে ওঠে, কারণ ব্যাগের ভেতরে ছিল এক মানব কঙ্কাল। পর মুহূর্তে সেখানে ভূমি চলে আসলে বাসবা দূরে সরে যায় আর এমন অভিনয় করতে থাকে যেন সে কিছুই দেখেনি। ভূমি ও বাসবাকে অটোর ভাড়া দিতে চাইলে বাসবা সেটা নেয় না। ভূমি ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। পরবর্তী দৃশ্যে বাসবাকে এক জায়গায় দেখানো হয়, যেখানে সে কোনো ব্যক্তির সাথে দেখা করতে এসেছিল, আর এই লোকটির নাম হলো শঙ্কর। শঙ্করকে দেখে কোনোভাবে কোনো ভালো লোক মনেও হচ্ছিল না। যাই হোক, শঙ্কর বাসবাকে একটা গাড়ি দেখিয়ে বলে এর ভেতরে একটা মেয়ে রয়েছে, মেয়েটাকে একদিনের জন্য নিরাপদ স্থানে রাখতে হবে। কাজটা করলে সে তাকে অনেক টাকা দিবে। বাসবা কাজটি করতে রাজি না হলে তার এক বড় ভাই তাকে রিকোয়েস্ট করতে থাকে কাজটি করার জন্য। শেষমেশ বাসবাও কাজটি করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে যখন মেয়েটিকে দেখতে পায় সেখানে আর কেউ নয়, বরং সেখানে ছিল ভূমি।
শঙ্কর বলে ওঠে কাজ শেষ হলে মেয়েটিকে মেরে ফেলা হবে, ততক্ষণ যেন সে মেয়েটিকে সাবধানে রাখে। দৃশ্য বর্তমানে আসলে জন দেখতে পায় রাস্তায় এক মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটিকে হসপিটালে নেওয়ার জন্য তাকে গাড়িতে তুলে নেয় বাসবা ও জন। কিছুক্ষণ পরে সেখানে পুলিশ আসে। সেখানে একটা স্কুটি পড়ে থাকতে দেখে সেটা চেক করলে কনস্টেবল বলে, স্যার স্কুটিতে কোনো ইঞ্জিন নেই। তখন ইন্সপেক্টর রাঙ্গারাও বলে ওঠে, এটা তাহলে হাইওয়ে চোর গীতার কাজ, সে খুবই বুদ্ধিমতী ও চালাক চোর। রাঙ্গারাও সেখানে এক অদ্ভুত তেলের গন্ধ পায়, যেটা আমরা অতীতে দেখেছিলাম বাসবা নিজের গায়ে মেখে আগুন ধরিয়ে ঘর থেকে বের হয়ে গেছিল এবং চেক পয়েন্টে ফোন করে বলে চোরটির গায়ে এক ধরনের তেল মেখেছিল। তুমি সবার গায়ের গন্ধ চেক করো, যার গায়ে তুমি তেলের গন্ধ পাবে সেই হলো চোর। অন্যদিকে গীতা যে অজ্ঞান হয়ে গেছিল সে আসলে অজ্ঞান হওয়ার নাটক করছিল। আর বাসবারাও চেক পয়েন্টের কাছাকাছি চলে আসে। তাদের কথাবার্তা শুনে গীতা বুঝতে পারে তারা 60 লাখ টাকার গহনা চুরি করেছে। পুলিশ এসে বাসবাকে চেক করলে তখন অদ্ভুত তেলের গন্ধ সে পায়। পুলিশরা বাসবাকে ধরতে গেলে বাসবা গাড়ি নিয়ে পালাতে শুরু করে। পুলিশরাও তার পিছু করে এবং বাসবা পালাতে পালাতে এক জঙ্গলে গিয়ে পৌঁছায়। গাড়িটি থামিয়ে বাইরে বের হতেই বাসবা জোনাকি পোকার আলো দেখতে পায়। জোনাকির পিছু করলে সে সেখানে অনেকগুলো জোনাকির আলোয় একটা রাস্তা দেখতে পায়। সেই আলোকে অনুসরণ করে তারা পৌঁছে যায় একটি গ্রামে, আর এই গ্রামটির নাম হলো ভৈরবকোনা। গ্রামের ভেতরে প্রবেশ করতে গেলে অদ্ভুতভাবে একটা লোক গাড়ির ওপর লাফ দিয়ে উঠে পড়ে এবং বলে বহিরাগতদের এই গ্রামে প্রবেশ নিষিদ্ধ। পাশ থেকে আরেকটি দারোয়ান বলে ওঠে গাড়ির ভেতরে একটি মেয়ে আছে, ওদেরকে যেতে দাও। বাসবা ও জন অবাক হয়ে যায়, কারণ গাড়ির ভিতরে যে মেয়ে আছে এটা শুধু তারা জানে, কিন্তু এটা না দেখে সে দারোয়ানটি কিভাবে বলল যে গাড়ির ভিতরে মেয়ে আছে। যাই হোক, তারপর তারা গ্রামে প্রবেশ করে আর সেখানে দেখতে পায় কোথাও কিছু লোক আগুন জ্বালিয়ে কিছু রিচুয়াল করছে, আবার কোথাও লোকদের বেঁধে চাবুক মেরে শাস্তি দেওয়া হচ্ছে। এসব দেখে তারা পৌঁছায় গ্রামের ডাক্তার নারাপ্পার বাড়ি। নারাপ্পা আবার নারীদের ঘৃণা করত, তাই সে গীতাকে দেখে তার চিকিৎসা করতে বারণ করে দেয়। সে বলে, আমি সবার চিকিৎসা করব, কিন্তু কোনো মেয়ের চিকিৎসা আমি করব না, কারণ এদের জন্মই হয় ছেলেদের জীবন নষ্ট করার জন্য। আমার জীবনও একটা মেয়ের কারণেই নষ্ট হয়েছে। বাসবা এসব শুনে নারাপ্পাকে হুমকি দিয়ে বলে, আমি বাইরে যাচ্ছি, এসে যেন দেখি মেয়েটা যেন নিজ পায়ে হাঁটতে চলতে পারছে। তারপর তারা বেরিয়ে যায়। ফোনে নেটওয়ার্ক না পাওয়ার কারণে জনকে গাড়ির কাছে রেখে নেটওয়ার্ক খুঁজতে চলে যায় বাসবা। জন সেখানে কান্নার আওয়াজ শুনতে পেলে সেদিকে এগিয়ে গেলে সে দেখতে পায় একটা মেয়ে কান্না করছে। মেয়েটাকে সান্ত্বনা দিতে থাকলে অদ্ভুতভাবে মেয়েটি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে নারাপ্পা যখন ওষুধ তৈরি করছিল তখন গীতা উঠে বসে, যেটা দেখে নারাপ্পা বুঝতে পেরেছিল যে গীতা নাটক করছিল। নারাপ্পা গীতাকে ওষুধ খাওয়াতে গেলে গীতা নারাপ্পার মাথায় লাঠি দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবং বাসবা ও জনের গাড়ি নিয়ে পালাতে থাকে। তখন গাড়ি চালানোর সময় এক ব্যক্তি তার সামনে চলে আসলে আচমকা সে তাকে ধাক্কা মেরে দেয়। বিষয়টি বুঝতে পেরে সে লোকটির কাছে ক্ষমা চায় ও সামনে এগিয়ে যেতে থাকে। তখন সে লক্ষ্য করে লোকটি তার পিছু করছে। এদিকে বাসবা ও জন ফিরে আসলে দেখে সেখানে গাড়ি নেই। অন্যদিকে পিছু করতে থাকা লোকটি অদ্ভুত রকম শব্দ করে তার সঙ্গীদের একত্র করে গীতাকে চারদিক থেকে ঘিরে ফেলে। দৃশ্য পরিবর্তন হয়, গীতার হুঁশ ফিরলে সে নারাপ্পা, জন ও বাসবাকে দেখতে পায়। বাসবা গীতাকে বলে, গাড়ি কোথায়? গীতা বলে, কিছু লোক আমার পিছু করছিল, তারা আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে, ক্লোরোফর্ম শুকিয়ে আমাকে অজ্ঞান করে দেয়। নারাপ্পা বলে, এই মেয়ে আগেও নাটক করছিল, এখনো নাটক করছে। তখন বাসবা বলে, কাল সকালের মধ্যে গহনাগুলো খুঁজে বের করতে হবে। নারাপ্পা বলে ওঠে, এই গ্রামে কিছু একবার হারিয়ে গেলে তা ফিরে পাওয়া প্রায় অসম্ভব। সে আরো বলে, একমাত্র পেদাম্মাই তোমার জিনিসগুলো খুঁজে দিতে পারবে। এরপর পেদাম্মাকে দেখানো হয় যেখানে পেদাম্মা একটা প্রাসাদে প্রবেশ করছিল। তখন সেখানে বসে থাকা কুকুরটা আচমকা এক মেয়ে বাচ্চাতে পরিণত হয়।
পেদাম্মা ভেতরে প্রবেশ করলে সেখানে থাকা সব লোকেরা তার হাতে থাকা লাঠিটা দেখে ভয় পেতে থাকে। পেদাম্মা তার হাত বাড়িয়ে দেয়, তার হাতে আমরা কোনো এক প্রকার উজ্জ্বল জিনিস দেখতে পাই। পেদাম্মা তখন সেখানে থাকা লোকদের তার হাতে হাত দিতে বললে সেখানে তখন রাজাপ্পা চলে আসে। পেদাম্মা তখন বলে, রাগ ত্যাগ করো এবং মনকে শান্ত করতে চাইলে আমার হাত ধরো। তখন রাজাপ্পা বলে ওঠে, যারা আমার সাথে অন্যায় করেছে তাদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। অন্যদিকে ভাসবা ও তার সঙ্গীরা পেদাম্মার ঠিকানায় চলে যায়, যেখানে পেদাম্মা ভাসবাকে দেখে বলে, তুমি এসে গেছো ভাসবালিঙ্গম। ভাসবা বলে ওঠে, আপনি আমার নাম কিভাবে জানলেন? পেদাম্মা বলে, আমি সবই জানি। তুমি ভাবছো চুরি করে সেটাকে ভালো কাজে লাগালে তোমার সমস্ত পাপ মুছে যাবে। দৃশ্য আবার অতীতে যায়, যেখানে ভাসবা ও ভূমিকে দেখানো হয়। ভাসবা ভূমিকে এক নির্জন জায়গায় নিয়ে আসে। ভূমির জ্ঞান ফিরলে সে ভাসবাকে দেখতে পায়, যেখানে ভাসবা ফোনে বলছিল, কি ভাই, আমি কি শুধু কিডন্যাপই করব, মার্ডার করব না? একথা শুনে ভূমি ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো ভাসবা তাকে মারার কথা বলছে। আসলে তখন ভাসবা সিনেমার ডিরেক্টরের সাথে কথা বলছিল অ্যাক্টিং এর বিষয়বস্তু নিয়ে, কিন্তু ভূমি ভাবে ভাসবা তাকে মারার কথা বলছে। তখন ভূমি ভাসবাকে বলে, আমি তোমাকে তাদের থেকে বেশি টাকা দিব, আমাকে যেতে দাও। এসব শুনে ভাসবা কিছু না বলে বাইরে চলে আসে পানি আনতে। তখন তার উপর লাল বিচ্ছুর কাঁটা দিয়ে একটা বাচ্চা ছেলে আক্রমণ করে। ভাসবা তৎক্ষণাৎ আত্মরক্ষার জন্য গাড়ির পেছনে লুকিয়ে যায়। তখন ভাসবা বাচ্চা ছেলেটাকে ধরে নিয়ে ভূমির সামনে তাকে জিজ্ঞেস করে যে সে কেন তাকে মারতে চেয়েছিল। ভূমি তখন বলে সে কথা বলতে পারে না, তার নাম সিদ্ধা, আর ও ভূমিকে এখানে বাঁচাতে এসেছে। ভাসবা তখন ভূমিকে বিষয়টা খুলে বলতে বলে, কেন সে ব্যাগে কঙ্কাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কেনই বা গুন্ডারা তাকে কিডন্যাপ করেছে। তখন ভূমি বলতে শুরু করে, এই কঙ্কাল তাদের গ্রামের গ্রাম প্রধান জাঙ্গাইয়া ডোরার ছিল, যে আজ থেকে প্রায় 100 বছর আগে মারা গিয়েছিল। আমাদের গ্রামের নাম পাচ্ছা গোদাম। গ্রামটি যেমন সুন্দর ঠিক তেমনই সেখানকার মানুষের মনও নির্মল। গ্রামটিকে আমরা কখনো একার মনে করিনি, আমাদের সবার মনে করেছি, তাই কখনো রেজিস্ট্রেশন করানোর প্রয়োজন বোধ করিনি। এই সুযোগে সেই গ্রামের এক প্রভাবশালী তাদের জায়গাটা রেজিস্ট্রি করিয়ে নেয় আর গ্রামবাসীদের ওপর অত্যাচার করে তাদেরকে মারধর করে গ্রাম ছাড়া করে। বিচারের জন্য যখন আমরা উকিলের কাছে যাই তখন সে আমাদের কাছ থেকে অনেক টাকা চায়। আমরা এক বেলা করে না খেয়ে আমাদের রক্ত ঝরানো পরিশ্রম দিয়ে টাকা জোগাড় করতে থাকি, আর এভাবেই 2 বছর কেটে যায়। একদিন উকিল বলে, যারা তোমাদের হয়ে প্রমাণ দিত তারা সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে, আর এজন্যই আদালতে প্রমাণস্বরূপ তাদের সর্দারের কঙ্কাল কবর থেকে উঠিয়ে ফরেনসিক ল্যাবে পরীক্ষা করার জন্য নিয়ে যেতে চেয়েছিল, যেন সরকারিভাবে তদন্ত করে তাদের জায়গাটি ফিরিয়ে দেওয়া হয়। ফরেনসিক রিপোর্টটি কাল কোর্টে জমা দিতে পারলে গ্রামটি যে আমাদের তা প্রমাণ হয়ে যাবে। এটা আটকানোর জন্যই দামোদরের লোকেরা আমাকে কিডন্যাপ করেছে। এসব শুনে ভাসবা নিশ্চুপ হয়ে যায়। ভূমি বলে, তোমাকে বলেই বা কি লাভ, তুমি তো দামোদরেরই লোক। দৃশ্য বর্তমানে চলে আসে। জন ভাসবাকে বলে, এই গ্রামের লোকেরা কেমন যেন অদ্ভুত রকমের। গীতা তখন সাইকেল গ্যাংয়ের শব্দ শুনতে পায়, যেটা সে আগে শুনেছিল। ভাসবাও শব্দটি শুনতে পায়। তখন গীতা বলে, এই শব্দটা সেই সাইকেল গ্যাংয়ের লোক যারা তাকে ক্লোরোফর্ম শুকিয়েছিল। ভাসবা ঠিক তখনই একই রকম শব্দ করে তাদেরকে সিগন্যাল দিতে থাকে। লোকগুলো সিগন্যাল পেয়ে সেদিকে এগিয়ে যেতে থাকলে ভাসবাকে দেখে তারা পালাতে শুরু করে। ভাসবা কোনোভাবে একজনকে আঘাত করে সাইকেল ছিনিয়ে নিয়ে তাদের পিছু করতে থাকে এবং রাজাপ্পার প্রাসাদে এসে পৌঁছায়। ভেতরে প্রবেশ করলে সে দেখে রাজাপ্পা বসে আছে এবং তারই পাশে গহনার ব্যাগটি রাখা আছে। ভাসবা রাজাপ্পাকে বলে, এগুলো আমার, আপনার লোকেরা এগুলো চুরি করে নিয়ে এসেছে। তখন রাজাপ্পা বলে, এগুলো আমার মেয়ের কাকতারিনীর গহনা, যেগুলো আমি তার বিয়ের জন্য বানিয়েছিলাম। রাজাপ্পা ভাসবার গলা চেপে ধরে এবং বলে, এগুলো তুমি কোথায় পেয়েছো? কোনো উত্তর না পাওয়ায় রাজাপ্পা তাকে মারার হুকুম দেয়। তখন ভাসবা পাশে দাঁড়িয়ে থাকা লোকটার গলায় ছুরি ধরে আর বলে গহনা ফিরিয়ে দিতে, না হলে সে সবাইকে মেরে ফেলবে।
রাজাপ্পা হাসে এবং তার এক ইশারায় লোকটি নিজের গলা নিজেই কেটে নেয়, যেটা দেখে বাসবা তো পুরোই অবাক। রাজাপ্পা বলে ওঠে, যে বেঁচে আছে তার মরার ভয় আছে, আর যে মরে গেছে তার আবার কিসের ভয়। সাথে সাথে লোকটা উঠে দাঁড়ায়, তার চেহারায় সাপের খোলস দেখা যায় এবং সে সাপের মতো জিভ বের করে। তখন আমরা রাজাপ্পার চেহারাও বিভৎস হতে দেখি, যেখান থেকে তার কপালে গলন্ত সোনা ঝরে পড়ছিল আর তার চেহারাটাও অদ্ভুত রকম হয়ে গিয়েছিল। রাজাপ্পা 1 থেকে 10 অব্দি গোনা মাত্রই এখানে থাকা সমস্ত কিছু হাওয়ায় মিলিয়ে যেতে থাকে, মানে এখানে থাকা কেউ মানুষ নয়। তাহলে প্রশ্ন হলো, এরা কারা? এসব ভেবে বাসবা ও জন সেখান থেকে গহনার ব্যাগ নিয়ে পালাতে থাকে। তখন সেখানকার লোকেরা অদ্ভুত ভঙ্গিমায় তাদের ভয় দেখাতে থাকে এবং তাদের উপর আক্রমণ করতে থাকে। শেষমেশ কোনোভাবে সেখান থেকে বের হতে সক্ষম হয় তারা। গাড়ি নিয়ে পালাতে থাকলে বাসবা লক্ষ্য করে সূর্যের আলো তাদের গায়ে পড়া মাত্রই তারা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এসব দেখে বাসবা নারাপ্পাকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? তখন নারাপ্পা বলে, এরা সবাই মানুষ নয়, এরা হলো প্রেতাত্মা। এসব বলে নারাপ্পাও বাতাসে মিলিয়ে যেতে থাকে, মানে নারাপ্পাও প্রেতাত্মাই ছিল। সেখানে আমরা একটা পোর্টাল দেখতে পাই যেখানে প্রেতাত্মারা চলে যাচ্ছিল। তখন একটা প্রেতাত্মা কোনোভাবে লুকিয়ে গহনার ব্যাগটা নিয়ে সেখান থেকে পোর্টালের মধ্যে ঢুকে যায়। বাসবা তার থেকে ব্যাগটা নেওয়ার অনেক চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। সাথে সাথে পোর্টালটাও বন্ধ হয়ে যায়। পোর্টালটি দেখে মনে হচ্ছিল এটা কোনো জাহান্নামের দরজা, যার চারদিকে আগুন ও জ্বলন্ত লাভা। তখন তারা সেখানে একটা পুরোহিতকে দেখতে পায়। পুরোহিতের পিছু পিছু মন্দিরে গেলে বাসবা পুরোহিতকে জিজ্ঞেস করে কিভাবে এই গ্রাম সকাল হতেই অদৃশ্য হয়ে যায়। তখন পুরোহিত বলে, গরুড় পুরাণে তোমার সকল প্রশ্নের উত্তর রয়েছে। হিন্দু সংস্কৃতিতে গরুড় পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ রাজত্বকালে গরুড় পুরাণে লেখা ছিল যে ভৈরবকণার দরজা প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষে খোলে এবং কৃষ্ণপক্ষ শুরু হতেই তা বন্ধ হয়ে যায়। পুরোহিত আরও জানায় যে ব্যক্তির রাগ, ঘৃণা, অহংকার ও প্রতিহিংসা নিয়ে মারা যায় সে সকল আত্মাগুলোই ভৈরবকণাতে চলে আসে, কিন্তু মন থেকে এগুলো ত্যাগ করলে তখন তারা পুনর্জন্মের সুযোগ পায়। পুরোহিত উদাহরণস্বরূপ বলে, পৃথিবীতে যেমন খারাপ লোকেদের জন্য কারাগার রয়েছে, ভৈরবকণা হলো তেমনই দুষ্টু আত্মাদের কারাগার, যেখানে তাদের শক্তি না থাকলেও শক্তি হিসাবে তাদের হিংসা ও ঘৃণাই যথেষ্ট। এই গ্রামটিকে আর্দিক অসুররা রক্ষা করে, তাই এখান থেকে কেউ পালাতে পারে না, আর যারা পালানোর চেষ্টা করে তাদের অদৃশ্য শক্তি শাস্তি দিয়ে থাকে। তখন বাসবা বলে, তাহলে পেদাম্মা কে? পুরোহিত বলে, পেদাম্মা হলো গ্রামের প্রধান। পেদাম্মা আত্মার প্রতিশোধের আগুন মুছে ফেলে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা প্রদান করে। পুরোহিত আরো বলে, তোমরা অনেক ভাগ্যবান যে সেখান থেকে ফিরে আসতে পেরেছো। বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, আর কখনো এখানে আসার কথা ভেবো না। গীতা ও জন সেখান থেকে যেতে চাইলে বাসবা রাজি হয় না, কারণ তার অনেক টাকার প্রয়োজন ছিল। সে যে কোনোভাবে গহনাগুলো ফিরিয়ে আনবে। জন বলে, এটা কিভাবে সম্ভব? তখন বাসবা বলে, আজ রাতে আবারও ভৈরবকণার দরজা খুলবে, সমস্ত প্রেতাত্মারা সেখানে ফিরে আসবে, সেখানে থাকবে তাদের সর্দার রাজাপ্পা। জন বলে, রাজাপ্পা থাকলে তুমি গহনা নিবে কিভাবে? বাসবা বলে, রাজাপ্পাকে ঠকিয়ে গহনাগুলো নিয়ে আসব, কারণ রাজাপ্পার মেয়ের জন্য গহনা বানিয়েছিল। যেহেতু সে 20 বছর আগে মারা গেছে, তাই সে জানে না তার মেয়ের বয়স কত এবং সে দেখতে কেমন। তাই গীতাকে তারা রাজাপ্পার মেয়ে সাজিয়ে রাজাপ্পার কাছে নিয়ে যাবে এবং তার কাছ থেকে গহনাগুলো নিয়ে আসবে, কিন্তু গীতা এখানে যেতে রাজি হয় না। বাসবা জানায় এটা সে তার ভালোবাসার জন্য করছে, কারণ অতীতে কোনো এক ভুলের কারণে সে তার ভালোবাসাকে হারিয়ে ফেলেছে। কথাগুলো শুনে গীতাও ইমোশনাল হয়ে যায় এবং তার সাহায্য করতে রাজি হয়। এরপর তারা রাজাপ্পার মেয়ের বিষয়ে জানার জন্য সেই গ্রামে যায়। কোনোভাবে রাজাপ্পার বাড়ির লোককে তারা আটক করে তার কাছ থেকে জানতে পারে যে রাজাপ্পা অতীতে ডাকাত ছিল। সে তার মেয়েকে খুবই ভালোবাসতো। সে তার মেয়ের জন্য অনেক সোনার গহনা বানায়, যেগুলো দেখে তার চাচা, যে সেখানে বাবুর্চির কাজ করত,
সে লোভে পড়ে যায় এবং গহনাগুলো চুরি করে পালিয়ে যাওয়ার সময় রাজাপ্পার কাছে ধরা পড়ে। তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে রাজাপ্পা পা পিছলে গলন্ত সোনার ওপর পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এখানে আমরা বুঝতে পারি এই কারণে রাজাপ্পার মুখে আমরা গলন্ত সোনা দেখতে পেয়েছিলাম। বাসবা ও তার সঙ্গীরা বিষয়টিকে আরো গভীরভাবে জানার চেষ্টা করে এবং রাজাপ্পার গ্রামে যায়। রাজাপ্পা ও তার মেয়ের বিষয়ে তথ্য সংগ্রহ করে পুরো প্রস্তুতি নিয়ে তারা ভৈরবকোনা গ্রামে পৌঁছায়। রাত হলে পুনরায় সেই দরজা খুলে যায়। প্রেতাত্মাগুলো ফিরে আসতে শুরু করে। বাসবা ও তার সঙ্গীরা ভৈরবকোনা গ্রামে প্রবেশ করে রাজাপ্পার প্রাসাদের দিকে এগিয়ে যায়। বাসবা ও জন লুকিয়ে রাজাপ্পার প্রাসাদে গেলে এখানে তারা জানতে পারে রাজাপ্পার বাবা হলো সেই ডাক্তার নারাপ্পা। প্ল্যান অনুযায়ী বাসবা গীতাকে কাকতারিনী সাজিয়ে অর্থাৎ রাজাপ্পার মেয়ে সাজিয়ে সেখানে নিয়ে যায়। মেয়েকে পেয়ে রাজাপ্পা তো খুশি হয়ে যায়। নারাপ্পা রাজাপ্পাকে বোঝাতে থাকে এরা নাটক করছে। এই মেয়েটি অর্থাৎ গীতা রাজাপ্পার মেয়ে নয়। গীতা তখন প্রমাণস্বরূপ রাজাপ্পা ও তার মেয়ের ছোটবেলার ছবি দেখায়। নারাপ্পা কৌতূহলবশত গীতাকে কিছু প্রশ্ন করে। গীতাও খুব সরল সহজভাবে প্রশ্নের উত্তর দেয়। ফলে রাজাপ্পা গীতাকে তার মেয়ে মনে করে। বাবা ও মেয়ে বহু বছর পর এক হয়ে কিছুক্ষণ গল্প করে তারা। যাওয়ার সময় হলে রাজাপ্পা সমস্ত গহনা গীতাকে দিয়ে দেয়। রাজাপ্পা গীতার পায়ে নিজের হাতে নূপুর পরাতে চাইলে নূপুর পরানোর সময় রাজাপ্পা লক্ষ্য করে মেয়ের পায়ে থাকা সেই জন্মচিহ্নের দাগটা গীতার পায়ে নেই। তখন সে বুঝতে পারে যে এটা তার মেয়ে নয়। এখানে বাসবা ও তার সঙ্গীরা তাদেরকে ঠকিয়েছে। বিপদ বুঝতে পেরে কোনোভাবে বাসবা জন ও গীতা গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর তাদের গাড়ির সামনে পেদাম্মা চলে আসে। পেদাম্মা বলে ভাগ্য তোমাকে এখানে এনেছে। এখানে একটা মেয়ে তোমার অপেক্ষা করছে। তখন আমরা সেখানে ভূমিকে দেখতে পাই। তার মানে ভূমি মারা গেছে। ভূমি তখন বাসবাকে বলে তুমি আমাকে কেন মারলে? বাসবা ভূমিকে দেখে কান্না করতে থাকে। পরবর্তী দৃশ্যে গ্রামের বিচার সভার আয়োজন করা হয়। বাসবা বলে তুমি যা দেখেছো সেটা সত্যি নয়। তখন রাজাপ্পা বলে ওঠে বাসবাকে একবারেই বিশ্বাস করবে না। এই ছেলেটা সবাইকে ঠকাতে জানে। সে আমাকেও ঠকিয়েছে। এসব বলে রাজাপ্পা বাসবাকে মারতে থাকে। বাসবাও চুপচাপ কিছু না বলে মার খেতে থাকে। পরের দৃশ্যে ভূমি পেদাম্মার কাছে যায় এবং তাকে বলে বাসবা আমাকে কেন মেরেছিল আমি এই সত্যটা জানতে চাই। পেদাম্মা বলে তোমার জন্য বাসবাকে এখানে আনা হয়েছে। তুমি এখন এসব ভাবছো কেন? ভূমি বলে আমি সত্যিটা জানতে চাই। পেদাম্মা ভূমির দিকে তাকিয়ে তার দিকে হাত বাড়িয়ে দেয়। তবে ভূমি পেদাম্মার হাতে হাত দিতে কিছুটা সংকোচ বোধ করছিল। তখন পেদাম্মা বলে যারা ক্ষমা করতে জানে না তাদের ভালোবাসারও কোনো অধিকার নেই। তারপর ভূমি পেদাম্মার হাতে হাত রাখলে ভূমি দেখতে পায় বাসবা তাকে খুবই ভালোবাসতো এবং সে ভূমিকে শঙ্কর ও দামোদরের কাছ থেকে বাঁচাতে চেয়েছিল। পরবর্তী দৃশ্যে ভূমি ও সিদ্ধা বাসবাকে ঘরে আটকে রেখে পালিয়ে যেতে থাকে। বাসবা ভূমিকে বোঝানোর চেষ্টা করলেও ভূমি তার কোনো কথায় কান না দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে গুন্ডারা ভূমিকে মারার জন্য তার পেছনে ছুটতে থাকে। অন্যদিকে বাসবা দরজার তালা খুলে বাইরে বের হয়ে যায়। ভূমিকে বাঁচানোর জন্য এক এক করে সমস্ত গুন্ডাদের মারতে থাকে বাসবা। তখন একজনকে মারতে গিয়ে ভুলবশত বাসবা ভূমির গলা কেটে দেয়। ফলে ভূমি সেখানেই মারা যায়। ভালোবাসার মানুষকে চিরজীবনের জন্য হারিয়ে বাসবা চিৎকার করে কান্না করতে থাকে। ভূমির শ্রাদ্ধের কাজ শেষ করার জন্য বাসবা গ্রামবাসীদের সাথে দেখা করে এবং সে গহনাগুলো চুরি করেছিল গ্রামবাসীদের সাহায্য করার জন্য। ভূমি এসব জানতে পেরে নিজের ভুল বুঝতে পারে। পেদাম্মাকে অনুরোধ করে বাসবাকে বাঁচিয়ে নিতে। দৃশ্য পরিবর্তন হয়, যেখানে বাসবা মাটিতে পড়েছিল এবং পেদাম্মা তার হাতে থাকা লাঠিটা বাসবার দিকে ছুড়ে দেয়। সেই লাঠিটা হাতে পেয়ে বাসবা প্রেতাত্মাগুলোদের পেটাতে থাকে। রাজাপ্পাকে মারতে গেলে রাজাপ্পা বলে ওঠে দয়া করে আমাকে মেরো না, আমাকে মেরে নরকে পাঠিও না। যারা আমার মেয়েকে অনাথ করেছে তাদেরকে না মেরে আমি শান্তি পাবো না। তখন বাসবা বলে ওঠে তারা মারা গেলে তোমার মেয়ে আবারও অনাথ হয়ে যাবে। আমাদের আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে রাজাপ্পা মারা যাওয়ার পর
মুরলী রাজাপ্পার মেয়েকে নিজের মেয়ের মতো করে আদর যত্ন করে লালন পালন করতে থাকে। দৃশ্য বর্তমানে আসলে রাজাপ্পা বলে ওঠে, তুমি মিথ্যা বলছো, আমি তোমাকে বিশ্বাস করি না। তখন সেখানে ভূমি চলে আসে আর বলে, বাসবা সত্য বলছে, পেদাম্মা আমাকে সব দেখিয়েছে। যেহেতু ভূমি ও রাজাপ্পা সব সত্য জেনে গেছে, তাই তাদের ভেতরে সমস্ত রাগ কমে যায়। অর্থাৎ এখন তারা ভৈরবকোনা থেকে মুক্তি পাবে। রাজাপ্পা তার মেয়ের ছবি মোবাইলে দেখতে দেখতে বাতাসে মিলিয়ে যায়। বাসবা ও ভূমির কাছে ক্ষমা চায়। ভূমি বাসবার কাঁধে মাথা রাখে এবং সেও বাতাসে মিলিয়ে যেতে থাকে। সকাল হওয়ার কারণে সমস্ত প্রেতাত্মাগুলো অদৃশ্য হয়ে ফিরে যেতে থাকে। এই বিচ্ছেদের মধ্য দিয়ে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনেশন তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে চ্যানেলটিতে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।